স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 13 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের 10 নম্বর এবং 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা সিসি 13 পেপার থেকে তৈরি করবে একটু তোমরা দেখে নাও। এখান থেকে তোমরা বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন 100% কমন পাবে, এটুকু আশা রাখি। তোমরা কোয়েশ্চেনগুলো দেখো। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, তোমরা এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালটা বেঙ্গলি ভার্সান হবে, অর্থাৎ নোটটা বেঙ্গলিতে হবে। ইংলিশ ভার্সানে আমাদের স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল নেই, কেবলমাত্র বেঙ্গলি ভার্সানের জন্য স্টাডি মেটেরিয়ালটা অ্যাভেলেবেল আছে। তোমরা দেখে নাও সিসি 13 পেপার থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, তোমাদের 15 নম্বরের জন্য প্রথমে দেখো কোন প্রশ্নগুলো তোমরা 15 নম্বরের জন্য তৈরি করবে। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, 1 নম্বর প্রশ্ন, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, শাসন বলতে কি বোঝো? শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো রিক্সের পিজম সদৃশ্য মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার জন্ম দেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন আছে, জননীতি তত্ত্বে মডেলের গুরুত্ব কি? বলছে এই প্রসঙ্গে জননীতির মূল মডেলগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, জনপ্রশাসনের ওপর উদারীকরণ ও বেসরকারীকরণের মূল প্রভাবগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর দাগের প্রশ্ন আছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ? উদাহরণ সহ আলোচনা করো। এটা 7 নম্বর প্রশ্ন হবে। জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি লেখো আর এই অসুবিধা দূরীকরণের উপায়। নেক্সট আছে, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্বটি লেখো। নেক্সট আছে, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নেক্সট আছে, জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে তুলনামূলক আলোচনা। এগুলো ছিল তোমাদের 15 নম্বরের প্রশ্ন। এই 15 নম্বরের প্রশ্ন যেগুলো দিয়েছি ওগুলো করো, অবশ্যই তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত। তারপরে দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, প্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। এটা প্রভৃতি হবে না, প্রকৃতি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দর গুরুত্বের সক্রিয় করা যায় না, অস্বীকার করা যায় না। প্রশ্নটা আরেকবার দেখো, জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব অস্বীকার করা যায় না, ব্যাখ্যা করো। তারপরে আছে, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, এই বিবৃতিটির আলোকে ওয়েবারের তত্ত্বায়নে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। প্রশাসনে নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট আছে তোমার ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি লেখো। এটা বড় প্রশ্নতেও আমি দিয়েছি। 7 আছে, তুমি কি মনে করো মার্কস আমলাতন্ত্রের অবিশ্বাস করতেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট আছে দেখো, উন্নয়নশীল দেশসমূহে প্রশাসনিক বিশ্লেষণে সালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। 9 আছে, উন্নয়ন প্রশাসন ও ভারতীয় প্রশাসনের প্রাসঙ্গিকতা লেখো। আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা, এই প্রশ্নটা। আর এখানে একটা বললাম যে এখানে মার্কস যে আমলাতন্ত্রের অবিশ্বাস করে, এটা সেম প্রশ্ন, অর্থাৎ আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণাটাই লিখতে হবে।
বৈদ্যুতিন প্রশাসনের উদ্দেশ্যগুলি লেখো, পরের প্রশ্ন। তারপরে বৈদ্যুতিন প্রশাসনের বিভিন্ন মডেল। নেক্সট আছে বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।